সে বলে রান্নাঘরের পাশে করিডোরে শিউলি দাঁড়িয়েছিল, কিন্তু সে একা একা কথা বলছিল আরবি ভাষায়। আমরা আরবি বুঝি, কিন্তু এটা ঠিক আরবিও না, ঠিক উর্দুও না, বরং রাগান্বিত একটা কণ্ঠ। আর ভয়ানক ব্যাপার হলো, সে কণ্ঠটা মেয়ের মতো শোনাচ্ছিল না, ভারী পুরুষের কণ্ঠের মতো। রমজানুল মুবারক সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। দারুণ একটি ঘটনা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আশা করছি এই এপিসোডটি অন্য এপিসোডগুলোর মতো আপনাদের সবার কাছে ভালো লাগবে। কমেন্টস করে জানিয়ে দিবেন অবশ্যই যে আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে, এবং সেই সাথে আপনার জীবনে জানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ভয়ানক ঘটনা থেকে থাকলে আমাদের ইমেল করুন, এবং অথবা ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনা, লিখে পাঠাতে পারেন অথবা ভয়েস ক্লিপ করেও পাঠাতে পারেন আপনার ঘটনা। আপনার ঘটনা নিয়ে এই সামনের এপিসোডগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে যে ঘটনাটা বলবো সেটা অ্যাকচুয়ালি একটা রমজান মাসের ঘটনা, এবং এই ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেজন্যই এই ঘটনাটি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আমি কথা বেশি বাড়াবো না, তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাবো। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। রমজানুল মুবারক ইব্রাহিম ভাই, আশা করছি ভালো আছেন। আপনার কথা বলার ধরন আমার বেশ পছন্দের। আমার নাম আফজাল হোসেন। অনেকদিন ধরেই ভাবছিলাম ঘটনাটা লিখবো কিনা, কারণ এটা বললে অনেকেই হয়তো বলবে রোজার মাসে মানুষ বেশ আবেগপ্রবণ থাকে, ঘুম কম হয়, তাই এসব হ্যালুসিনেশন। কিন্তু আমি আর আমার ওয়াইফ, আমরা দুজনই এখন পর্যন্ত কিছু কিছু রাত এলে একই ভয়টা অনুভব করি। তাই ভাবলাম আপনাদের শোতে শেয়ার করি। ঘটনাটা আজ থেকে প্রায় 2.5-3 বছর আগের। রমজান মাস চলছিল। আমরা তখন নতুন বিয়ে করেছি, একদম ইয়াং কাপল। ঢাকায় একটা আভিজাত ফ্ল্যাটে ভাড়া থাকতাম। এলাকা শান্ত, বিল্ডিং সিকিউরিটি টাইট, সিসিটিভি সবই ছিল। বাসায় আমরা দুজন ছাড়া আর কেউ থাকতো না। রমজানের শুরুতেই আমরা সিদ্ধান্ত নেই একজন কাজের মেয়ে রাখবো, কারণ আমার অফিস আর আমার ওয়াইফ একা সব সামলাতে হিমশিম খাচ্ছিল। এক পরিচিত আত্মীয়র মাধ্যমে 16-17 বছরের একটা মেয়ে আমাদের বাসায় আসে। নাম ছিল তার শিউলি। প্রথম দিন থেকেই আমার ওয়াইফের ওকে খুব একটা ভালো লাগেনি, কারণ মেয়েটা খুব কম কথা বলতো, চোখে চোখ রাখতো না, আর অদ্ভুতভাবে চারপাশে তাকিয়ে থাকতো। আমি তখন বিষয়টাকে সিরিয়াসলি নিইনি। ভাবলাম নতুন পরিবেশ, লজ্জা পাচ্ছে হয়তো। কিন্তু অদ্ভুত ব্যাপার শুরু হয় সেদিন থেকে, যেদিন থেকে সে আমাদের বাসায় থাকতে শুরু করে। প্রথম কয়েকদিন ছোটখাটো ব্যাপার, মাঝরাতে রান্নাঘর থেকে হালকা শব্দ আসা, গ্লাস নড়ার শব্দ, প্লেটের ঠোকাঠুকি। আমরা ভাবতাম বিড়াল ঢুকেছে হয়তো, কিন্তু আমাদের ফ্ল্যাটে তো বিড়াল ঢোকার উপায় নেই, সব জানালা গ্রিল দেওয়া, দরজা লক। এরপর একদিন সেহরির সময় আমি প্রথম অদ্ভুত জিনিসটা দেখি। সেদিন সেহরির সময় অ্যালার্ম বেজে ওঠে। আমি উঠে ধীরে ধীরে রান্নাঘরের দিকে যাই পানি খেতে। রান্নাঘরের লাইট অফ ছিল। অন্ধকারে হালকা সাদা কিছু একটা নড়ছে দেখলাম। আমি ভেবেছিলাম আমার ওয়াইফ হয়তো উঠে গেছে, কিন্তু একটু এগিয়ে যেতেই দেখি একটা সাদা বোরখা পরা মেয়ে মতো অবয়ব চুলার সামনে দাঁড়িয়ে আছে। চেহারা স্পষ্ট না, যেন অন্ধকার গিলে ফেলেছে। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি বললাম, কে? কোনো উত্তর নেই। 2 সেকেন্ডের মধ্যে জিনিসটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। রান্নাঘরের লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই, দরজা জানালা বন্ধ। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবলাম হয়তো ঘুম ঝরানো চোখে ভুল দেখেছি। কিন্তু সেই দিন থেকেই ভয়টা বাসা বেঁধেছে। রাতের বেলা দরজায় ভয়ানকভাবে ধাক্কার শব্দ শুরু হয়। গভীর রাত, প্রায় 3টার দিকে এমনভাবে কেউ দরজায় ধাক্কা দেয় যেন দরজা ভেঙে ফেলবে। এক রাতে আমার ওয়াইফ আমাকে কাঁপিয়ে তুলছিল। পরে সে বলেছে, আমি তোমাকে অনেক ডাকছিলাম কিন্তু তুমি জাগছিলাই না। কিন্তু আমি কিচ্ছু শুনিনি, যেন গভীর অচেতন ঘুমেছিলাম আমি। অথচ সাধারণত আমি হালকা শব্দেও জেগে যাই। আমার ওয়াইফ বলেছে সে স্পষ্ট শুনেছে দরজায় ধাক্কা, তারপর কারো হাঁটার শব্দ করিডোরে, কিন্তু পিপ হল দিয়ে তাকিয়ে কাউকে দেখিনি আমরা। এর মধ্যে শিউলির আচরণও খুব অদ্ভুত হয়ে উঠেছিল। সে মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করত, রান্না করতে হঠাৎ থেমে যেত। একদিন
আমার ওয়াইফ দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিবিম্বের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কারোর সাথে কথা বলছে। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে রমজানের মাঝামাঝি এক সেহরির রাতে। সেদিন আমার ওয়াইফ আগে ওঠে। সে বলে রান্নাঘরের পাশে করিডোরে শিউলি দাঁড়িয়েছিল, কিন্তু সে একা একা কথা বলছিল আরবি ভাষায়। আমরা আরবি বুঝি, কিন্তু এটা ঠিক আরবিও না, ঠিক উর্দুও না, বরং রাগান্বিত একটা কণ্ঠ। আর ভয়ানক ব্যাপার হলো সেই কণ্ঠটা মেয়ের মতো শোনাচ্ছিল না, ভারী পুরুষের কণ্ঠের মতো। আমার ওয়াইফ বলে সে দেয়ালের দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে যেন কারোর সঙ্গে ঝগড়া করছিল। আমি গিয়ে দেখি সে হঠাৎ চুপ, চোখ লাল, মুখ শক্ত। জিজ্ঞেস করতেই বলে, কিছু না, দোয়া পড়ছিলাম। কিন্তু তার চোখের দৃষ্টি স্বাভাবিক ছিল না। এরপর থেকে বাসার পরিবেশ আরো ভারী হয়ে যায়। নামাজ পড়তে গেলে অদ্ভুত অস্বস্তি, বাথরুমের লাইট নিচে নিচে জ্বলে ওঠা, রান্নাঘরের চুলা অফ থাকা সত্ত্বেও গরম পাওয়া। আমরা সিদ্ধান্ত নেই ওর বাবা মাকে খবর দেব। গ্রাম থেকে তার বাবা আসে, কিন্তু আশ্চর্যের বিষয় লোকটা যেন সবকিছুই জানে, কিন্তু এমনভাবে চুপচাপ ছিল, খুব বেশি প্রশ্ন করেনি। শুধু বলল মেয়েটিকে তারা নিয়ে যাবে। শিউলিকে পাঠিয়ে দেওয়ার পর ধীরে ধীরে বাসা স্বাভাবিক হতে থাকে। দরজায় ধাক্কার শব্দ বন্ধ হয়, অদ্ভুত উপস্থিতির অনুভূতি কমে যায়। আমরা স্বস্তি পাই, ভাবলাম হয়তো মেয়েটার মানসিক সমস্যা ছিল। কিন্তু আসল ধাক্কাটা আসে ঈদের ছুটির আগে। আমরা বরিশাল যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ সেই আত্মীয় ফোন করে জানায় শিউলি নাকি গ্রামে আত্মহত্যা করেছে। কিন্তু গ্রামের লোকেরা বলছে সে নাকি নিজে মরে নাই, তার উপর নাকি অনেকগুলো জিনের আছর ছিল ছোটবেলা থেকেই। মাঝে মধ্যেই সে নাকি অন্য ভাষায় কথা বলতো, রাতের বেলা হারিয়ে যেত, আবার ফিরে আসতো। আমার এই কথা শুনে শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ যেদিন সে মারা গেছে বলে খবর আসে সেই রাতেই আমরা আবার সেই অনুভূতিটা পেয়েছিলাম। সেই রাতে সেরির আগে আমার ওয়াইফ বলে, তুমি কি শিউলির পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ? আমি বলেছিলাম না, না তো। কিন্তু তখন স্পষ্ট মনে হচ্ছিল রান্নাঘরে কেউ হাঁটছে খুব ধীরে। আমরা ভেবেছিলাম এটা শুধু মনে হচ্ছে, কিন্তু পরে সময় মিলিয়ে দেখি ঠিক সেই রাতে প্রায় সেই সময়ে গ্রামের তার মৃত্যুর ঘটনা ঘটে। আমরা জানি না এগুলো কাকতালীয় কিনা, কিন্তু আজও রমজান এলে সেহরির সময় হালকা কোনো শব্দ হলেই আমার বুক ধড়ফড় করে। রান্নাঘরে একা যেতে অস্বস্তি লাগে। সবচেয়ে ভয় লাগে এই ভেবে, যদি সেদিন আমরা ওকে না পাঠাতাম, যদি ওর সাথে সেই অদৃশ্য কিছু আমাদের সাথেই থেকে যেত। এই ঘটনাগুলো আমি খুব কম মানুষকে বলেছি, কারণ প্রমাণ দেখাতে পারবো না। শুধু শুধু অনুভূতি আর অভিজ্ঞতা ছাড়া কিছুই নেই। কিন্তু একটা জিনিস নিশ্চিত, ও সেদিন বাসায় ছিল, আমাদের ফ্ল্যাটে অদ্ভুত কিছুর উপস্থিতি ছিল। আর আজও মাঝে মাঝে গভীর রাতে দরজার দিকে তাকালে মনে হয় ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। এই ছিল ঘটনা। জানি না গুছিয়ে লিখতে পারেছি কিনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ছিল ঘটনা। তারপর তিনি তার নাম লিখেছেন এবং ঘটনাটি খুব একটা বড় না, তবে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। একটা কাজের মেয়েকে নিয়ে, যার জিনের আছর ছিল, তাকে নিয়ে ঘটনা, এবং ওয়াইফ হাজব্যান্ড দুজনই সেটার সাক্ষী, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না আপনাদের ঘটনাটি কেমন লেগেছে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন লেগেছে। বাট এখনো রোজার মাস চলছে, একটু কি ফিল করতে পারছেন আপনারা? একটু ভেবে দেখুন, রোজার মাস। এই ঘটনাটিও কিন্তু রোজার মাসেই ঘটেছিল, রমজান মাসেরই ঘটনা। এই জন্যই এই ঘটনাটি আপনাদের সবার জন্য এই এপিসোডে নিয়ে আসা, কারণ যেহেতু এখনও রমজান মাস চলছে এবং ঘটনাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব ভালো সময় আসলে ঘটনাটি আফজাল সাহেব আমাদেরকে পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটার জন্য। আপনার ঘটনাটা আশা করি আমাদের লিসেনারদের অনেক বেশি ভালো লাগবে। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ঘটনাটি কেমন লেগেছে। আমি এপিসোড আর বেশি বড় করব না, আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো এবং আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি। আমি ইব্রাহিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হন্টেড স্টুডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।